Sunday Falls Horror Falls। তো নমস্কার বন্ধুরা, ভূতের গলে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছে সূর্যদা। সূর্যদা আজকে আমাদেরকে দুটো ঘটনা বলবে। প্রথম হচ্ছে প্যারানরমাল ইনভেস্টিগেশন, সেকেন্ড হচ্ছে একটা ভৌতিক হোটেলের ঘটনা। কেমন হতে পারে, কি ধরনের হতে পারে, কিন্তু আমি এটাই বলতে চাই আপনাদেরকে যে প্যারানরমাল ইনভেস্টিগেশনটা আছে না, খালি শুনবেন না, অনুভব করতে পারবেন। এত হন্টেড একটা শ্মশানে গিয়ে একটা ইনভেস্টিগেশন যদি শ্মশানে হয় কেমন হতে পারে ভাবতে পারবেন না। কি হয়েছে সেখানে গিয়ে, কি এক্সপিরিয়েন্স করেছে সূর্যদা। এবং সূর্যদা কে পডকাস্টের অনেকগুলোই পডকাস্ট হয়েছে, আমি নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট চেক আউট করতে পারেন। খুব ভালো একটা জ্যোতিষী, খুব ভালো একটা মানুষ প্রথম কথা। তো চলুন ওনার সাথে একটু কথা বলা যাক, একটু ইনভেস্টিগেশনের মধ্যে ঢোকা যায়। তো চলুন তার কাছে ডাইরেক্ট যাব, কিন্তু তার আগে যেটা আমরা বলে থাকি বা আমাদের যে নাম্বার আছে 8961371072, আবারও বলছি 8961371072, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন, বা আপনাদের যদি কোনো রকম স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও যদি আপনারা চান, এই নাম্বারে কল করে আমরা আপনাদেরকে সেই জিনিসটা প্রোভাইড করব। এবং ধরুন মেল করতে চাইছেন, কোনো গল্প লিখে পাঠাতে চাইছেন, kpodcast2023@gmail.com-এও আপনারা পাঠাতে পারেন। তো চলুন ওনাকে কল করা যাক, আর ভূতের কলে একটু ভয় পাওয়া যাক। দাদা কেমন আছো? ভালো আছি। কেমন আছো তুমি বলো? এই চলছে দাদা। আর অনেকদিন পর কথা হচ্ছে, অনেকদিন বাদে, নভেম্বরের পর, অনেকটা পর। আর আজকে ফেসবুকে তোমার একটা পোস্ট দেখে আমি তোমাকে সকালবেলা মানে এই বিকালের পরই তোমাকে আমি কন্ট্যাক্ট করলাম। হ্যাঁ, তো তোমার ব্যাপারে প্রথমে একটু বলবে, তারপর দর্শক জানবে যে তুমি কে। প্রথম তোমার দুটো পডকাস্ট আছে আমার কাছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ সে তো তোমার কাছে আমি দুটো পডকাস্ট করে এসেছি। হ্যাঁ, আর আজকে তোমার একটা কল রেকর্ডিং নিচ্ছি, খুবই সৌভাগ্যবান আমরাই, কি বলবো। আর যাই হোক, সৌভাগ্যের কিছু বিষয় নেই। আমার সাথে তোমার নিশ্চয়ই মানে আলোচনা হয়েছে, তুমি বলেছো, এবং আমি বিষয়টা নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। একদম। তোমার ব্যাপারে একটু বলো প্রথমে, তুমি কি করো সত্যিকারে? দেখো, আমি বেসিক্যালি জ্যোতিষ, একজন অ্যাস্ট্রোলজার। আমি জ্যোতিষ শেখাই, জ্যোতিষ নিয়েই চর্চা করি। তবে দীর্ঘ বছর ধরেই আমার একটা বিষয়ের প্রতি প্রচন্ড আগ্রহ ছিল, এবং সেই আগ্রহের কি বলা যেতে পারে, সে আগ্রহর তাগিদে বলতে গেলে, হ্যাঁ আগ্রহ তাগিদেই আর কি, অজানাকে জানার একটা ইচ্ছা। দেখো, আমরা আমাদের জগতে বহু কিছু দেখতে পাই, কিন্তু তার থেকেও অনেক কিছু বেশি আছে যাহা দেখতে আমরা পাই না। একদম। অর্থাৎ আমাদের চোখের দৃষ্টি দেওয়ালের যেখানে আটকে যায়, ঠিক দেওয়ালের ওপারেও একটা জগৎ আছে। দেওয়ালে চোখটা আটকে গেল বলে এই নয় যে ওপারে ওই জগতে কিছু নেই, বরং এটা বলা ভালো যে ওই জগৎটাকে আমরা দেখতে পাইনি, তা বলে ওটাকে অস্বীকার করব না। সেই জগৎকে জানার আগ্রহ নিয়েই আমরা বেসিক্যালি সেদিনকে গিয়েছিলাম চাঁদুরিয়াতে। তো এবারে কৌশিক, ঘটনাটা আমি বিবরণ দিতে থাকি, শুরু করলাম। একদম দাদা, তুমি তোমার মতো করে ভাববে, এটা কে পডকাস্ট হচ্ছে, তোমার পডকাস্ট, না একদম তোমার মতো করে বলো। এবার স্টার্ট করো, তোমার যেটা করেছো তুমি, যে ইনভেস্টিগেশন। আমি বলে দিলাম আগে থেকে। না একদম ইনভেস্টিগেশন বলতে এই ঘটনাটা প্রথমে অন্য একজন ইউটিউবার আছে, ওর নাম অবশ্যই বললে অসুবিধা নেই তো? কোনো ব্যাপার না, একদম বলার কোনো। সেই আমার খুব কাছের পরিচিত শান্তনু। শান্তনু আমাকে ফোন করে হঠাৎ করে, তখন আমি মানে আমার এক জ্যোতিষ বন্ধু এসছে বৈভব, আমরা দুজন বসে রয়েছি। ফোন করে বলে যে এরকম বাগবাজার থেকে তার সাথেও আমার পরিচয় হয়েছে। তার নাম শুভজিৎ দা বলে একজন রয়েছে, তিনি প্যারানরমাল ইনভেস্টিগেটর, এবং প্যারানরমাল অ্যাক্টিভিটির ওপর তিনি দীর্ঘ মানে 15-16 বছর ধরে রিসার্চ করছেন। জনপ্রিয় তিনি, তার একাধিক পডকাস্টও আছে ইউটিউবে। উনি আসছেন এবং শান্তনু চাইছিল যে আমি যাই এই জায়গাটায়। কারণ হচ্ছে চাঁদুরিয়ার এই জায়গাটাতে এর আগেও আমি গিয়েছি,
তো যথারীতি একটা প্রস্তুতিহীন ভাবে শুভজিৎ বাবু, যিনি প্যারানর্মাল গবেষক, এবং আমরা দুজন মিলে স্থির করি আমরা যাব। তো যথারীতি আমি এবং আমার বন্ধু বৈভব, হালি শহর আমার বাড়ি, আমরা বেরোই বিকেল বেলা। বাড়ি হালি শহরে, তোমার চেম্বারও তো হালি শহরে? হালি শহর আমার চেম্বারও রয়েছে। তো আমরা বিকেল বেলা মোটামুটি সন্ধ্যার দিকে আমরা গাড়ি নিয়ে বেরোই। সেখানে অপেক্ষা করছিল কাঁচরাপাড়াতে, হালি শহর থেকে একটু এগোলেই কাঁচরাপাড়া কাঁপা মোড়ে, সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল শান্তনু, মানে ইউটিউবার শান্তনু, আর তার সঙ্গে ছিল শুভজিৎ বাবু, যিনি প্যারানর্মাল গবেষক, এবং আর একজন এসেছিলেন, তার নাম কৌশিক দা। তো আমরা টোটাল 5 জন, আমরা 5 জন মিলে চাঁদুরিয়া শ্মশানের দিকে রওনা হলাম। ঘন্টা খানেকের মধ্যেই আমরা চাঁদুরিয়া শ্মশান পৌঁছে গেলাম। একটা রাস্তার সমস্যার কারণে একটু ঘুরে যেতে হয়েছিল। চাঁদুরিয়া শ্মশানে যখন পৌঁছালাম তখন পুরো অন্ধকার। 27শে এপ্রিল, তুমি জানো বৈশাখী অমাবস্যা ছিল। শ্মশানটা বেশ নির্জন, এবং শ্মশানটা রাত্রিবেলা, আমরা রাত্রিবেলা মানে ওই সন্ধ্যার পরেই আর কি, ঠিক আছে, সন্ধ্যার পরেই আমরা গিয়েছিলাম শ্মশানে। তো শ্মশানটা নির্জন, এবং শ্মশানটা সম্পর্কে তোমাদের একটু বলে রাখি। দেখো, শ্মশানটা কিন্তু পরিত্যক্ত শ্মশান, এখন কিন্তু সেখানে সেরকম বডি পড়ে না। হ্যাঁ, এটা ইলেকট্রিক চুল্লি নেই, এটা গ্রাম এরিয়ায়। এবং দেখবে যে কোনো জায়গায় শ্মশানের পাশে নদী ফদি থাকে, এই শ্মশানের পাশে কিন্তু কোনো নদী নেই। এটা খুব ছোট হালকা একটা ছোট্ট খাল মতো আছে, ঠিক আছে। খালের উপরে একটা বাঁশের সাঁকোটা পেরিয়ে গেলে ধুধু করছে মাঠ, আর তার আগে বেশ কিছু জঙ্গল রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, শ্মশানটায় যখন আমরা ঢুকলাম, ঢোকার পর ধীরে ধীরে, প্রথমেই বলি, শ্মশানে একটা শ্মশানকারী মন্দির ছিল, ছোট করে পুজো হচ্ছিল। তো আমরা শ্মশানের সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। নামার পথে দেখতে পাচ্ছি যে শ্মশানে নামতে নামতে ডান দিক বাঁ দিকে বিভিন্ন কবরে আর কি কবর দেওয়া রয়েছে, ঠিক আছে, হিন্দু কবর, ঠিক আছে। যাই হোক, আমি যথারীতি নেমে এগিয়ে যাই আমরা শ্মশানের দিকে। আমরা 4 জন এগিয়ে যাই। কৌশিক বাবু কিন্তু আমাদের সাথে শ্মশানে ঢোকেননি সেদিনকে, কারণ ওনার একটা বিশেষ কাজ ছিল, উনি অপেক্ষা করছিলেন, এবং ওনার হাতে কিছু এমন মাদুলি ছিল যেগুলো শ্মশানে গেলে সমস্যা হবে, যে কারণে উনি ঢোকেননি। উনি শ্মশান থেকে 500 মিটার দূরে একটি জায়গায় আমাদের জন্য অপেক্ষা করেছেন, অনেকক্ষণ ছিলেন। তা মূলত আমরা 4 জন ঢুকি। তা লোকমুখে প্রচারিত শ্মশানের ঘটনাটা একটু খুলে বলি। শ্মশানটাতে না একটা আতঙ্ক, ভয়, অশরীরী হাতছানি, এবং এই শ্মশানে একটা সময় ডেড বডি, ইল্লিগাল ডেড বডি, মানে তোমার যাদের মার্ডার করা হয়েছে, এবার মার্ডার করে পুড়িয়ে দিতে হবে, ঠিক আছে, লোক চক্ষুর আড়ালে, সেরকম ইল্লিগাল ডেড বডি এখানে এনে পোড়ানো হয়েছে। এবং যারা এই মার্ডার কেস বা দুর্ঘটনায় মৃত্যু, অনেকে বলে তাদের অতৃপ্ত আত্মা মুক্তি পায় না, সে আত্মাগুলো কিন্তু শ্মশানের আশেপাশে তারা কানেক্টেড। এবং এই শ্মশানের আশেপাশে কিন্তু কেউ ভয়ে পা মারাতো না, একটা সময় ছিল। বেশ কিছুদিন আগে কিছু ঘটনাকে কেন্দ্র করে শ্মশানে কিন্তু লাইট লাগানো হয়েছে। এবং শ্মশানে যখন আমরা ঢুকলাম, ঢুকেই দেখছি বাঁ দিকে মহিলা তান্ত্রিক, গ্রামের দিকে মহিলা তান্ত্রিক থাকে, ওই কবচ ফবচ তারা দেয়, ওষুধ ফষুধ দেয়। দেখলাম একটা প্রকাণ্ড বট গাছ আছে, বিরাট পুরনো সেই বট গাছ, তার নিচে বসে কোনো তার ক্রিয়া করছে। আমরা তাদের ডিস্টার্ব না করে আরো এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর দেখছি ওখানে না সেই মাটি খুঁড়ে খুঁড়ে, মানে যেটাকে বলা হয় চিতা সাজানো, ঠিক আছে, মানে চিতা সাজানো না চিতা সাধনা যেটা বলা, না ধরো কেউ মারা গেলে ডেড বডিটাকে তো মাটির উপরে ফেলে পোড়ানো হয় না, শ্মশানটা কাঁচা, ওখানে গর্ত কেটে রাখা রয়েছে, ওই বডিটাকে আগুনটা যাতে লাগে, ওই গর্তটার উপর বডিটা রেখে তার উপর কাঠ সাজানো হতো, মানে চিতা যেটাকে বলা হয়। তো 4-5টা ওখানে এরকম চিতা কাঠ সাজানো, চিতা সাজানো রয়েছে, কাঠ নয়, সেগুলো দেখছি। এবং আমি শুভজিৎ বাবুকে বললাম যে এখানে এই ঘটনা ঘটে। তো আমরা যখন গেছি সেই সময় মোটামুটি ওই 8টা হবে রাত্রিবেলা। তো তখন না ওখানে কোনো উপস্থিতি আমরা তখনও বুঝতে পারছি না, খুব নর্মাল লাগছে। শুভজিৎ বাবু হতাশ হচ্ছেন
শান্তনু হতাশ যে আমরা যেটা সন্ধানে এলাম সেটা পাবো না। ওরা আমার দিকে তাকাচ্ছে যে অভিমন্যুদা যেটা তুমি বলেছিলে সেটা মনে হচ্ছে এখানে ফিল করতে পারছি না। এই বলতে বলতেই আমাদের সবার নজর পড়লো শ্মশান থেকে একটু দূরে একটা কুটিরের দিকে। দেখলাম এখানে হ্যারিকেনের আলো জ্বলছে, আমাদের মনে হলো কেউ একটা আছে। আমরা এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম দুজন তান্ত্রিক সেখানে কালা জাদু ফাদু করছে নরমুন্ড ফুন্ড নিয়ে। আমরা তাদেরকে বিরক্ত করলাম না, কারণ আমাদের একটা অবজারভেশন হয়েছিল তাদের থেকে। সূর্যদা, আমি জানতে চাইবো তুমি কি করে বুঝলে সেটা মানে ক্রিয়া করছে বা এরকম কিছু, নাকি এটা তোমার এক্সপিরিয়েন্স? আমি জানি তুমি দর্শক অনেকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কি করে বুঝতে পারলে, আপনি কি করে বুঝতে পারলেন? এবার দেখো, যারা উচ্চ মার্গের সাধক হবে না, আমি এখানে একটা কমেন্ট করি, আমার করা উচিত কিনা জানি না, শুভজিৎ বাবু এই কমেন্টটা করেছিলেন। আমার চোখ দেখে কিন্তু সে বুঝতে পারবে আমরা কি চাইতে গেছি। আমরা ওনাদের দিকে তাকালাম, দেখলাম কোনো রেসপন্স নেই ওনাদের। মানে ওনারা ওনাদের একটা অদ্ভুত দৃষ্টিতে, মানে ওই যে দোকানদার কাস্টমার ধরার মতো একটা চোখ হয় না, ঠিক ওরকম চোখ। আমরা দেখে আমাদের বুঝতে বাকি নেই যে এখানকার তান্ত্রিকরা মানুষদের, গ্রামের মানুষদের বোকা বানায়। তো মহিলা তান্ত্রিকটিও বোকা বানাচ্ছিল, সেটাও ঢোকার সময় বুঝতে পেরেছি। এই দুজন তান্ত্রিকও ঠিক তাই। এরা ওই গ্রামের ছেলে মেয়েদের বশীকরণ, ব্যবসায় উন্নতির জন্য, বিভিন্ন রকম শ্মশান ক্রিয়া করার জন্য ওখানে বসে থাকে। অশরীরী একটা এরকম নির্জন শ্মশানে অনেকে আসে, ভাবে হয়তো বিরাট সাধক, আসলে এরা কিছু নয়। আমরা বুঝতে পারলাম। বুঝতে পেরে তাদের ওপর কোনো আগ্রহ হলো না, কারণ অরিজিনাল অঘরীরা কোনোদিন মানুষের মুখ দেখে ওভাবে তাকাবে না। তারা, আমি বহু সাক্ষাৎ হয়েছে কয়েকজন অরিজিনাল অঘরীর সাথে, তারা মুখ দেখে বলে দিতে পারে যে আমার প্রশ্ন কি, আমার উত্তর তারা দিয়ে দেবে। বাপরে, ঠিক আছে, সাধনার একটা মার্গ হয়তো কৌশিক। একদমই সেটাই। তো প্রকৃত সাধক এই সাধনাগুলো কেতু গ্রহের সাধনা, তো এর একটা অবজারভেশন পাওয়ার মারাত্মক হয় এবং এদের মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ারও চলে আসে সাংঘাতিক। তো এরা সাধক নয়, এরা বেসিক্যালি লোক ঠকায়। আমাদের বুঝতে দেরি হয় আর কি। যথারীতি মেন টপিকে আসি। তখন আমরা হতাশ হচ্ছি, শুভজিৎ বাবু বলছিলেন, আমার সাথে আলোচনা করছিলেন। তখন আমরা দুজনে স্থির করি যে যখন এসছি, আমার যেহেতু ওখানে যাওয়ার আগেরও অভিজ্ঞতা আছে, শুভজিৎ বাবুকে বললাম আপনি একটু ওয়েট করুন, অপেক্ষা করুন। কিছুক্ষণ অপেক্ষা করতে দেখলাম শ্মশানটা ফাঁকা হয়ে গেল। ওই তান্ত্রিকরা শ্মশান ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে গেলেন। আমরা ছিলাম যখন, বেরিয়ে যাওয়ার পরে শ্মশানে তখন আমরা চারজন, আমি, বৈভব, শুভজিৎ বাবু আর ক্যামেরা শান্ত। তখন যে ঘোস্ট ডিটেক্টর যে গ্যাজেট, সেই গ্যাজেটটা আমরা অন করি। শুভজিৎ বাবু গ্যাজেটটা অন করে একটি চিতার আশেপাশে গ্যাজেট নিয়ে খোঁজবার চেষ্টা করেন সেখানে এন্টিটি রয়েছে কিনা। খুব উইক সিগন্যাল আসছিল, খুব উইক সিগন্যাল। বেশ কিছুক্ষণ পরে 19%, অর্থাৎ 19% তাদের অ্যাক্টিভিটি দেখাচ্ছিল এন্টিটি প্রেজেন্ট, উইক সিগন্যাল। তার মানে আশেপাশে এন্টিটি আছে। অর্থাৎ আমরা ঢোকার ঘন্টা দেড়েক বাদে যখন শ্মশানটা ফাঁকা হলো, মানে ওই তান্ত্রিকরা চলে গেল, তখন কিন্তু আস্তে আস্তে আমরা আশেপাশে এন্টিটি সিগন্যাল পাচ্ছিলাম। ওকে। তখন আমার বন্ধু জ্যোতিষ বৈভব, ওর অবজারভেশন ক্ষমতা খুব ভালো, সে প্রথম বলল যে আমার মনে হয় এন্টিটিটাকে তোমরা ওই খাল পার হয়ে, সাঁকোটা পার হয়ে গেলেই ওপারের জঙ্গলেই পেয়ে যাবে। সকলের ভয় হচ্ছিল যে এরকম সন্ধ্যাবেলা যাবো, সেখানে সাপ, পোকা, মাকড়ের একটা রিস্ক আছে, এটা হচ্ছে সব থেকে রিস্ক। তো ভাবনা চিন্তা করে শুভজিৎ বাবু এবং আমরা সিদ্ধান্ত নিই যাব। বৈভব যেতে রাজি হলো না, কারণ ওই যে বললাম আজকে হঠাৎ করে আমরা বেরিয়েছিলাম। বৈভবের এই বিষয়ে আগ্রহ কম, ও জ্যোতিষ চর্চা করে। ও শ্মশানে একা দাঁড়ালো। আমি, শুভজিৎ বাবু এবং শান্তনু ক্যামেরাম্যান, ও পুরো বিষয়টা রেকর্ডও করেছিল। আমরা তিনজন এগিয়ে চললাম। সাঁকো পার হয়ে বাঁ দিকটাতে ছিল একটা বিরাট প্রকাণ্ড অশ্বত্থ গাছ। তার নিচে যখন গেলাম, গ্যাজেটে ক্লিক করছে এন্টিটি প্রেজেন্ট এবং এন্টিটি অ্যাক্টিভ 59%। তখন শুভজিৎ বাবু সতর্ক হতে বললেন, কারণ এই বিষয়ে আমার থেকেও শুভজিৎ বাবু অভিজ্ঞ বেশি ছিলেন। আমি এই বিষয়ে শুভজিৎ বাবুর মতো অভিজ্ঞ নই, আমি নবাগত, কিন্তু একাধিক ক্রিয়া করেছি তুমি জানো। সেই কারণে আমাকেও সঙ্গে নিয়ে গিয়েছিল শান্তনু। যথারীতি আমরা শরীর বন্ধন করলাম।
শরীর বন্ধন করবার পর আমরা চেষ্টা করছিলাম তাদের সাথে কানেক্ট করার, অর্থাৎ তারা আমাদেরকে কি বলতে চায় বা কোন সিগন্যাল দিতে চায় কিনা সেটা আমরা জানবার চেষ্টা করছিলাম। এনটিটি অ্যাক্টিভ বাড়ছিল তাদের অ্যাক্টিভিটি। হঠাৎ করে দেখলাম সিগন্যাল উইক। ভিডিওটা কৌশিক তোমাকে পাঠালে তুমি বুঝতে পারবে, আমার কাছে র ভিডিও আছে, তোমাকে আমি দেবো অবশ্যই। সিগন্যাল উইক দেখার পরে শুভজিৎ বাবুর আগ্রহ আরো বেড়ে গেল। উনি বলছিলেন এসছি যখন, যদি আরো গভীরে যেতে হয় আমরা যাব। যথারীতি আমরা আরো গভীরে প্রবেশ করা শুরু করলাম। সাগর পাশ থেকে একটা জঙ্গলের ভেতর থেকে, ঠিক রাস্তাও বলা যায় না, এলোমেলো একটা জায়গা, সেখানে প্রায় জঙ্গলের মধ্যে থেকেই জঙ্গল সরিয়ে আমরা হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে ঢুকে চলেছি। বেশ কিছুটা হেঁটে গেলাম, অনেকটাই রিস্ক ছিল সেখানে, সাপ পোকা মাকড়। গিয়ে দেখলাম সেখানে একটা বিরাট প্রকাণ্ড কলা বাগান। এবং তুমি একটা জিনিস জানো, যেখানে কুকুর থাকবে না সেখানে কিন্তু এনটিটি থাকে না। এই বিষয়টা তুমি জানো? এটা আমি জানি, এবং তাদের মধ্যে সেই পবিত্রতা আছে বলেই সেই জন্য। এবং এনটিটিকে না ওরা ফিল করতে পারে, কুকুর সে তো মানে মানে ভীষণ ফিল করতে পারে। কারণ ওরা আমাদের পাড়াতেও আছে অনেক কুকুর, রাত্রিবেলা হলেই না খুব চিল্লায়। তুমি আমার বাড়িতে এসছো, আমার বাড়ির সামনেই তো কবরস্থান, তুমি দেখেছো তো, মানে কবরস্থানটা তুমি দিনের বেলা এসছো, তুমি রাত্রের বেলা, মানে এই তো 12টা, আমরা এখন শুট করছি 12টা বাজে, তোমার 12:30 1টা বাজে কুকুরগুলো চিল্লিয়ে ওঠে কোনো কারণ ছাড়াই। কিন্তু আমি জানলা টানলা করে ভাবি কুকুর চিল্লাচ্ছে কেন, তার মানে ওরা কিছু দেখতে পায়, ওরা ফিল করতে পারে, দেখতেও পায়। আমাদের চোখের যে সীমাবদ্ধতা আছে বা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের যে সীমাবদ্ধতা আছে, দেখো সব তো চোখ দিয়ে দেখা যায় এমন নয়, কিছুটা তো ব্রেন দিয়েও দেখতে হয়, পঞ্চ ইন্দ্রিয়ও দেখতে হয়, ঠিক কি না? তো এই পঞ্চ ইন্দ্রিয়টা কিন্তু বা ওদের চোখ কিন্তু সেই সীমাবদ্ধতার বাইরে। কুকুর বা বিড়াল ওরা কিন্তু ফিল করতে পারে। তো শ্মশানে যখন আমরা প্রবেশ করি তখন কিন্তু শ্মশানে প্রায় 4-5টা কুকুর ছিল, তখন কিন্তু এনটিটি ছিল না অ্যাক্টিভ, বোঝাতে পারলাম? কিন্তু যখন আমরা ওই জঙ্গলটায় যাচ্ছি সেখানে কিন্তু ওই জায়গাটায় আশেপাশে অর্থাৎ সাঁকো দিয়ে এগিয়ে ওখানে একটা কুকুরকেও আমরা দেখতে পাইনি। ঠিক আছে, যথারীতি আমরা কলা বাগানের দিকে এগিয়ে যাচ্ছি, প্রচন্ড গা ছমছম করছে সেই জায়গাটা, পুরো ঘুটঘুটে অন্ধকার, এবং কলা বাগানের ভিতরে যত এগিয়ে যাচ্ছি গ্যাজেটে শো করছে তত বেশি গ্যাজেট ব্লিঙ্ক করছে, এবং গ্যাজেটে একটার পর একটা সিগন্যাল আসতে থাকছে, অর্থাৎ তারা কিছু একটা বার্তা আমাদের দিচ্ছে। ঢুকবার পরেই দেখলাম 75% অ্যাক্টিভ। এবং কৌশিক, শুভজিৎদা বললেন এখানে একটা নয় একাধিক আত্মার উপস্থিতি তিনি বুঝতে পেরেছেন, এবং গ্যাজেটও সেটা শো করছিল। আরেকটু এগিয়ে যেতেই, মানে প্রায় তখন আমরা জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি, মিনিট 15-20 হয়ে গিয়েছে, আমরা খোঁজার চেষ্টা করছি। হঠাৎ শুভজিৎ বাবুর গ্যাজেটে একটা খুব স্পষ্ট একটা সিগন্যাল, একটা আওয়াজ আসলো। উনি কানেক্ট করার চেষ্টা করলেন ওনার অভিজ্ঞতা দিয়ে, উনি জিজ্ঞেস করলেন বলুন কি বলবেন। দেখো আত্মা কিন্তু আমাদের মতো কথা বলতে পারে না, আমি তুমি যেভাবে কথা বলছি, না না না, ওরা একটা আলাদা ডাইমেনশনে থাকে, তারপর একদম আলাদা ডাইমেনশনে থাকে, এবং একটা শব্দ বা যেটাকে বলি আমরা ভাইব্রেশন, একদম সাউন্ড ভাইব্রেশন, সেই ভাইব্রেশনের মাধ্যমে একটা সংকেত কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি, এটা এক্সপিরিয়েন্স দিয়ে এবং টেকনোলজি দিয়ে। ঠিক আছে, এর বাইরে কিছু নয়, এই যে আমি বাংলা বলছি সে বাংলায় উত্তর দিচ্ছি এমন কিন্তু ব্যাপারটা নয়। না না না। তো শুভজিৎ বাবুর কাছে এরকম কিছু ইকুইপমেন্ট ছিল যেখানে কিছু সিম্বলিক বিষয় ছিল, যে সিম্বলিক বিষয়গুলো থাকলে আমরা তাদের সংকেতটা আরো ভালোভাবে বুঝতে পারতাম। শুভজিৎ বাবু সেই জিনিসগুলো সেদিন ক্যারি করেননি, কারণ তিনিও অপ্রস্তুত ভাবে এসছেন আমার সাথে। একদমই ঠিক আছে, তো যাই হোক আমরা কানেক্ট করার চেষ্টা করছি, তখন গ্যাজেট শো করছে 56%। তারা আমাদের সাথেও কানেক্ট করার চেষ্টা করছে, তারাও আমাদের কিছু বলতে চাইছে, আমরা কন্টিনিউ বোঝার চেষ্টা করছি, তারা সিগন্যাল পাঠাচ্ছে একটার পর একটা। আরো ভেতরে প্রবেশ করছি কলা বাগান দিয়ে। হঠাৎ মানে কৌশিক, আমরা কি বিপদ থেকে বেঁচেছি তুমি আমি বোঝাতে পারবো না, এখন আমার গাটা শিউরে উঠলো। হঠাৎ দেখছি আমার পায়ের সামনে একটা বিরাট কুয়ো। তোমার ওখানে একটা পডকাস্ট হয়েছিলাম বর্ধমানের কুয়ো, মনে আছে? আমি
বহু জায়গাতেই কুয়োর রহস্য, মানে কুয়ো যেন আমি একটা জায়গা না, আমি বহু জায়গাতেই কুয়োর ডেড বডি। এখানেও সিমিলারলি আমার কাছে ভিডিও আছে এবং শান্তনু চ্যানেলে আপলোড করেছে ভিডিওটা, আজকেই আপলোড করেছে। তো আমরা কুয়োটা থেকে থমকে যাই এবং এই কুয়োটা কিন্তু চ্যানেলে, ওদের চ্যানেলের নাম হচ্ছে পডকাস্ট উইথ শান্তনু। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ। তো যথারীতি আমি এগোতে গিয়েই দেখি যে আমরা কুয়ো, এবং সুজিতা সাবধান করে, সবাই সাবধান, এটা কি আমাদের একটা কুয়ো, এবং কুয়োটা কিন্তু চাক বসানো ওই কুয়ো নয়, এই কুয়োটা হাতে খোঁড়া হয়েছে, কাঁচা কুয়ো, বুঝতে পেরেছো যেটাকে কাঁচা কুয়ো বলে? হ্যাঁ 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 হ্যাঁ, কাঁচা কুয়ো, এবং কুয়োটা পরিত্যক্ত তো হবে। এটা কলা বাগানের ভিতরে শ্মশানের পাশে একটা কুয়ো, কে কি কোন উদ্দেশ্যে খুঁড়েছে তুমি বলো তো? এটার জন্য তো কোনো পুলিশ হতে হয় না, সাধারণ মানুষও নিশ্চয়ই বুঝতে পারে এই কুয়ো খোলার উদ্দেশ্য কি। তো লোকমুখেও প্রচারিত আছে, আমরাও গিয়ে বুঝতে পেরেছি ওই কুয়োতে একাধিক মানুষকে পুঁতে রাখা হয়েছে, খুন করে, হত্যা করে। এবং জানো, তোমাকে একটা ঘটনা বলি, এই চাঁদুরিয়া শ্মশানে, এটা বেশ কয়েক বছর আগের ঘটনা, একটা শ্মশানে একটা মানে নর্মাল ডেড বডি পোড়ানোর জন্য এসেছিল। এটা একটু বলে নি, তাহলে কুয়োটা সম্পর্কে বুঝতে পারবে, এটা আমরা বেরিয়ে জানতে পেরেছি। নিশ্চয়ই। সেখানে শ্মশান যাত্রীদের মধ্যে 3 জন মিলে তারা শ্মশান ক্রিয়া করতে এসে তারা মদ্যপানের নেশায় ওই সাঁকোটা পেরিয়ে ওই কলা বাগানে গিয়েছিল। বেশ কিছু বছর আগের কথা বলছি। যাওয়ার পরে 3 জনের মধ্যে 2 জন ফিরে এসেছিল দৌড়তে, আর যেই ব্যক্তিটা ওখান থেকে ফিরে আসতে পারেনি সে আতঙ্কে মারা গেছে, সম্ভবত হার্ট ফেল করেছে, এবং তার শরীরে একাধিক আঁচড়ের দাগ পাওয়া গেছে, যেটা কিন্তু শেয়ালের নখের আঁচড়ের দাগ নয় বা কুকুরের নখেরও আঁচড়ের দাগ নয়। এবং যারা ফিরে এসেছিল তাদের মুখে যেটা গ্রামবাসীরা শুনেছে যে তারা অনবরত তাদের মাথায় কেউ মারছে, অনবরত তাদের গায়ে কেউ আঁচড় দিচ্ছে, এটা তারা ফিল করছিল। তারা কোনো ক্রমে পালিয়ে আসতে পারে, এবং যারা সৎকার করছিল তারাও রীতিমতো সেই সময়, মানে ওই সময় আর কি, তারাও রীতিমতো আতঙ্কিত হয়ে যায়, কারণ সৎকার শেষ হয়ে গিয়েছিল। তারা পরে গ্রামবাসীদেরকে নিয়ে ওই জঙ্গলে যায়, গিয়ে দেখে সেই ব্যক্তিটা কিন্তু তার নিথর দেহটা পড়ে রয়েছে। এই ঘটনার পর থেকেই মূলত ওই শ্মশানে আর ডেড বডি পোড়ানো হয় না। আর আমরা সেদিনকে অমাবস্যার রাত্রে ওই কুয়োর সামনে পৌঁছে গিয়েছিলাম। যথারীতি শুভজিৎ বাবুর গ্যাজেট। সূর্যদা, তুমি মানে একেবারে অমাবস্যার রাতে একটা মানে ভয়াবহ একটা জিনিস তুমি এক্সপিরিয়েন্স করতে চলেছো, এখনো আছে, কিন্তু তুমি এটা বেশি সাহসিকতার পরিচয় দিতে গিয়ে একটু বেশি হয়ে গেল না? রিস্ক তো দেখো ছিল, তবে বিষয় হচ্ছে আমি একটা জিনিস বিশ্বাস করি কৌশিক, তুমি যদি কাউকে বিরক্ত না করো, কাউকে ডিস্টার্ব করতে না যাও, তাহলে কিন্তু কেউ তোমাকে ক্ষতি করবে না। একদম ঠিক। এবং নিশ্চিতভাবে শুভজিৎদার গলাতে একটা বরাহদন্ত ছিল এবং শান্তনুর গলাতেও ছিল, কিন্তু শান্তনু হররের উপরেই বেশি পডকাস্ট করে এবং ও রীতিমতো ওই প্যারানর্মাল গবেষক শুভজিতের সাথে বিভিন্ন জায়গায় কাজ করেছে, এবং শান্তনু আমার সাথেও কাজ করেছে, ঠিক আছে। তো শান্তনুর তার শরীর বন্ধন ছিল, আমিও শরীর বন্ধন করেই ভেতরে প্রবেশ করেছিলাম। সেক্ষেত্রে আমাদের 3 জনের নিশ্চয়ই মানে সাহসের বিষয়টা দেখো, এটা তো আমাদের মানে এটা নেশার বিষয়, এটা এখানে সাহসের থেকেও আমাদের আমাদের কিছু পাওয়ার ছিল, ওখান থেকে কিছু জানতে গিয়েছিলাম, ঠিক আছে। আমরা ওখানটাই না খুব সিরিয়াস কিছু বিষয় জানতে গিয়েছিলাম, অর্থাৎ লোকমুখে প্রচলিত কথাটা বাস্তব কতটা সত্য সেটা জানতে গিয়েছিলাম। আমরা কিন্তু উত্তর পেয়েছি, অনেক উত্তর পেয়েছি। যাই হোক, কুয়োটার সামনে যাওয়ার পরে এন্টিটি হাই, গ্যাজেট দেখাচ্ছে সব 100% হয়ে গেছে, এবং সে গ্যাজেটে শো করছে টাচ ফিল 45%, অর্থাৎ তারা আমাদের স্পর্শ করছে এবং আমি আমার হাতে টেম্পারেচার এবং একটা কি বলবো মানে একটা হাওয়া এবং মানে হোমিওপ্যাথি ওষুধে যে স্প্রিটে একটু জ্বালা করে না, হালকা জ্বালা করে, দেখেছো তো? ওই হালকা জ্বালারও হালকা একটা জিনিস আমি আমার হাতে ফিল করেছি, শান্তনু করেছে, শুভজিৎ বাবু হয়তো করেছে, ঠিক আছে। গ্যাজেট অ্যাক্টিভ হচ্ছিল, শুভজিৎ বাবু কন্টিনিউ কানেক্ট করছে, এইভাবেই গ্যাজেটে তারা বারবার সিগন্যাল পাঠাচ্ছে। শুভজিৎ বাবুর অভিজ্ঞ, আমিও আমার
যেটুকু ওখানে গিয়ে বুঝতে পেরেছি, আমি সুজিত বাবুকে বললাম যে দেখুন এখানে কিন্তু অনেক বডি পোতা আছে। সুজিত বাবু বললেন তিনি যেটা সিগন্যাল পেয়েছেন এখানে প্রচুর মানুষের প্রাণ এই কুয়ো নিয়ে রেখেছে। আরেকটু এগিয়ে গেলাম আমরা, আরেকটু এগিয়ে যেতে সুজিত বাবু বলছেন এখানে একটা দুটো নয়, একাধিক আরো প্রচুর এন্টিটির অস্তিত্ব খুঁজে পাচ্ছি। সেদিন ওয়েদারটা গরম ছিল, মেঘলা, মেঘলার মধ্যে একটা ভ্যাপসা গরম, কিন্তু কলা বাগানের ভিতরে ঠান্ডা। কলা বাগানের ভেতরে যখন থেকে আমরা ঢুকেছি ওয়েদার কিন্তু ঠান্ডা। শুভজিৎ বাবু এবং আমরা খেয়াল করলাম মানে একটা বৃত্ত যদি আঁকি, বৃত্ত করে করে কলা গাছগুলো লাগানো, মানে এটাও আমি খুব কম দেখেছি। তুমি কোথাও দেখেছো? আমি যতদূর জানি গাছ লম্বা সারি করে লাগানো থাকে, বৃত্ত করে, মানে গোল 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 করে লাগানো, গোল গোল করে পাশাপাশি কলা গাছ, মানে পুরো একটা সার্কেল 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 করে গাছ লাগানো আমি কোনোদিন দেখিনি। মানে সেটা মানে সৌন্দর্যের জন্য অনেক সে গার্ডেনে করা হয়, মাঝখানটা ফাঁকা, সেটা কলা গাছ বলো, আম গাছ বলো, এগুলো তো সারি সারি করে লাগানো থাকে। এখানে গোল গোল করে লাগানো, এবং খুব ইন্টারেস্টিং আমার মনে হয়েছে, এটা আমার অবজারভেশন। দেখো এটা তো আমি ইলিগাল কাজ করতে পারবো না, আমি খুঁড়তে পারবো না। আমার অবজারভেশন কখনো বা কিছু বার করে কলা গাছের নিচেও হয়তো কারোর বডি থাকলেও থাকতে পারে। তার কারণ শুভজিৎদা ওই গোল বৃত্তের মধ্যে ঢুকে গেছিলেন, আমরা ঠিক বাইরে দাঁড়িয়েছিলাম, আর ক্যামেরা শান্তনু ক্যামেরা করছিল। শুভজিৎদা ভেতরে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া ফিল করছে, আমরা বাইরে দাঁড়িয়ে দেখছি আবার ওই ঠান্ডার মধ্যে পরিবেশটা হিট হচ্ছে। এবং শান্তনুকে আমি বললাম, শান্তনু অনুভব করছো গরম হচ্ছে, এবং একটা গন্ধ বেরোনো শুরু হয়েছে। দেখো যেখানে এন্টিটির উপস্থিতি থাকবে সেখানে একটা চেনা স্মেল আছে। এটা হয়তো তোমার চ্যানেলে অনেকেই বলেছে যারা এসছে, একদম স্মেলটা থাকে, সেই স্মেলটা কিন্তু আমরা পাচ্ছি, কন্টিনিউ পাচ্ছি এবং বাড়ছে। কেমন ছিল ওটা? এটা কি বলবো, দেখো স্মেলটা তো ব্যাড, অবশ্যই ব্যাড, কিন্তু কোনো পচা গন্ধ কিন্তু নয়। এই গন্ধটাকে তুমি কি বলতে পারো, মানে কোনো জিনিস পচে গেছে একটা গন্ধ, একটা পোড়া ধূপকাঠি পোড়া গন্ধ, আবার তেল পোড়া গন্ধ, একটা মিশানো এরকম টাইপের একটা গন্ধ, মিক্সিং টাইপের হালকা একটা গন্ধ। এই আষ্টে গন্ধটা তুমি পাবেই এন্টিটি কোথাও থাকলে, এটা পাবেই, ঠিক আছে? মানে এটা স্যাঁতস্যাঁতে আষ্টে গন্ধ, একটা আষ্টে গন্ধ। হ্যাঁ, তো সুইবাবুকে আমি বলছি আপনি গন্ধ পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। তখন কিন্তু গ্যাজেট শো করছে, তারা আমাদের সাথে টাচ করছে, তারা আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে। 59% এন্টিটি প্রেজেন্ট, 100%, এবং মাল্টি এন্টিটি ওখানে অবস্থিত, একটা দুটো নয়। সুইবাবু বললেন এখানে ম্যাক্সিমাম হচ্ছে পুরুষ, এবং তিনি কানেক্ট করার চেষ্টা করে যাচ্ছেন অনবরত, আমরাও চেষ্টা করছি অনবরত কানেক্ট করার। হঠাৎ দেখলাম কুয়োর মধ্যে টাক করে কিছু একটা পড়লো। এবার কলা বাগান, কুয়োটা যেখানে, তার আশেপাশে কোনো কলা গাছ নেই। মানে কলা গাছ থেকেও যদি একটা ছোট পাতাও পড়ে তাহলেও তো খুব একটা জোরে আওয়াজ হবে না, এটা নারকেল পড়ার আওয়াজের মতো আওয়াজ হয়েছে। আর আমাদের পায়ে লেগে পড়ার মতনও কোনো উপায় নেই, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি। শহীদবাবু বললেন খুব স্ট্রং একটা সিগন্যাল, আমরা জানার চেষ্টা করছি কি হতে চলেছে, ওরা কি বলতে চাইছে। যথারীতি আমরা ওই কলা বাগানের আরো গভীরে প্রবেশ করি, এবং শহীদবাবু প্রশ্ন করেন, এবং উনি হাঁটু গেড়ে বসে যান একটা জায়গায়। বেশ কিছুক্ষণ বসেছিলেন, উনি অবজার্ভ করছিলেন, আমরাও অবজার্ভ করছিলাম। আমরা অনেক কিছু ফিল করেছি, আমাদের আশেপাশে অনেক কিছু ফিল করেছি, এবং একাধিকবার ব্লিঙ্ক করেছে গ্যাজেটে একাধিক সাউন্ড ক্যাচ হয়েছে। সেই সাউন্ড গুলোকে স্টোর করে রাখা হয়েছে, এবং তাদের কি বার্তা ছিল সেটা আমরা পেয়েছি। এবং আমরা কিন্তু ওই শ্মশানে আবার অভিযান করতে যাচ্ছি, আর সেদিন আমরা রাত্রি 10টায় ঢুকবো এবং হোল নাইট থাকবো, এভিল আওয়ার্স অব্দি। এটা আমাদের ফার্স্ট অভিযান ছিল। আমরা 50 থেকে 60% সাকসেস, বাকি কাজটা আমরা আবার নেক্সট দিন করতে যাচ্ছি। যেদিন যাব অবশ্যই তোমাকে তার আগে আমি অবশ্যই ইনফর্ম করব। তো যাই হোক, শুভজিৎ বাবু যাবো ওখানে, শুভজিৎ বাবু ওকে তাহলে তো ভীষণ ভালো হবে। শুভজিৎ বাবু ওখানে ফিল করলেন বেশ কিছু, আমরাও ফিল করলাম। সবটা আমি হয়তো মুখে বলে ডেসক্রিপশন দিতে পারবো না। ফিল করার পর সুইটবাবু উঠে এলেন, ও আমরা নিজেদের মধ্যে কিছু আলোচনা করছিলাম সেই জায়গাটাকে নিয়ে। হঠাৎ করে সুইটবাবু বললেন, এখানে একাধিক
যেহেতু এন্টিটি বুঝতে পারছি এবং ওরা কমিউনিকেশন করার চেষ্টা করছে এবং সুজিতবাবু কিছু উত্তর নিজের মধ্যে পেয়ে গিয়েছিলেন, আমিও কিছু উত্তর পেয়েছি, তা আমাদের মনে হয়েছে। সুজিতবাবু বললেন আজকে আর খোঁচাখুচি করে লাভ নেই, আমরা এগিয়ে চলি। আমরা ধীরে ধীরে জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি এবং রাস্তাটাও তো কোনো প্রপার রাস্তা নয়, আমরা অনেক গভীরে প্রবেশ করে যাওয়া রাস্তাটাও ভুলে গেছিলাম। যথারীতি অনেক কষ্ট করে জঙ্গল থেকে আমরা এদিক ওদিক করে আমরা বেরিয়ে সাঁকো পার হয়ে শ্মশানে এলাম। দেখলাম সেখানে সন্দীপ অপেক্ষা করছে একা। সন্দীপও যথেষ্ট সাহসী ছেলে, স্পিরিচুয়াল ছেলে। সন্দীপ মানে বৈভবের কথা আমি বলছি। ও অপেক্ষা করছিল এবং আমরা বললাম তুমি অনেক কিছু মিস করলে, তো জিজ্ঞেস করছিল কি কি হলো। অদ্ভুত ব্যাপার যে শ্মশানে আমরা যখন ঢুকেছি তখন এন্টিটি নেই, কিন্তু যখন আমরা ওই গলা বাগান থেকে ফিরে এসেছি শ্মশানে, হাই এন্টিটি তখনও শ্মশানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তারা কন্টিনিউ আমাদের পিছনে পিছনে এসেছে, আমাদের সাথে এসেছে। শ্মশানে দাঁড়িয়ে আছি তখনও দেখাচ্ছে কানেক্টেড দেম, শো করছিল গ্যাজেট, ঠিক আছে, এবং স্ট্রং সিগন্যাল যে শ্মশানে আমরা ফার্স্টে এন্টিটি পাইনি কিছু। তখন অনেক রাত, গভীর রাত যখন আমরা শ্মশানে ফিরেছি। তারপর আমরা নিজেদের মধ্যে কিছু আলোচনা করি এবং সেদিন যেহেতু হঠাৎ করেই সকলের যাওয়া হয়েছিল, আমরা সেদিন ডিসিশন নিয়ে আমাদের ফিরতে হবে। আমরা প্রায় কিছুটা কাজ অসমাপ্ত রেখে সেদিন আমরা ফিরে আসি। ফিরে আসার পর কৌশিক যে যার বাড়ি চলে যায়। কাঁপা মোড় হয়ে আমি শান্তনুকে আর শুভজিৎ বাবুকে নামিয়ে দিই। বৈভব সেদিনকেই কলকাতা ফেরে। বৈভবের বাড়ি হাতিবাগানে, শুভজিৎ বাবুর বাড়ি বাগবাজার, শান্তনুর বাড়ি কাঁচরাপাড়ার মোহনপুর অঞ্চলে আশেপাশে, আমার বাড়ি হালিশহর। আমার আর শান্তনুর বাড়িটা বেশি কাছাকাছি। দিয়ে আমি ড্রাইভ করে আমি আমার বাড়িতে ফিরি। তখন অনেক রাত। আমি যখন বাড়িতে ফিরেছি প্রায় রাত 3টে। বাড়িতে ফিরে যখন শুলাম, আমার গলায় একটা স্ফটিকের মালা আছে, আমার গলায় একটা পরমেশ্বরের একটা লকেট আছে। এবং আমি বাড়িতে যখন ফিরেছি তখন আমি স্নান টান করে শুয়েছি। আমার বিছানাটা কিন্তু, আমার বেডটা কিন্তু কেঁপেছে। এটা আমি এখনো শেয়ার করিনি, তোমাকে ফার্স্ট শেয়ার করলাম। এটা কিন্তু আমার ওয়াইফ ছাড়া আর কেউ জানে না। এটা এখনো শুভজিৎ বাবুর সাথে আমার কথা হয়নি। এই অভিযানটা করে আসার পর আমরা আলোচনা করব, উনিও কিছু পেয়েছেন। আমি ফিল করেছি কোনো একটা কিছুর উপস্থিতি সে আমাদের সঙ্গে এসেছিল এবং আমার ঘরে এসে সে আমার সাথে কানেক্ট করতে চেষ্টা করে গেছে। এবং আমি আজকে আমার ঘরে একা রয়েছি বসি। আমি জানি না এখন কি আছে, কিন্তু তারা কিছু বার্তা আমাদের দিতে চায়। আত্মার মুক্তির কামনা করি যে কোনো আত্মায়। আত্মা যদি মুক্তি চায় ঈশ্বরের কাছে, সে অবশ্যই মুক্তি পায় এবং শুভজিৎ বাবু অনেক আত্মাকে মুক্তি দিয়েছেন। আমাদের উদ্দেশ্যও সেটা, আত্মার শান্তি। আমরা তাদের নিয়ে কোনো খারাপ ব্যবহার কিছু এগুলো করার উদ্দেশ্যে আমরা ওখানে যাইও নি। আর এটা আমাদের ইন্টেনশনও না, আর এটা আমাদের পেশাও নয়। একদমই ঈশ্বরের আশীর্বাদে যথেষ্ট ভালো আছি, কোনো কুকর্ম করতে চাই না। কিন্তু কৌশিক, আমার যেটা আশ্চর্য লেগেছে, ফিরে আসার পরে আমার বাড়ি অব্দি এসে ঘুমানোর সময় আমি দেখলাম আমার খাটটা কিন্তু নাড়ানো হলো। মানে হঠাৎ? হ্যাঁ, তখন আমি বাড়িতে এসে ঘুমিয়েছি, ধরো বাড়ি এসেছি 3টে, স্নান ফান করে ঘুমাতে গেছি 3:45। সেই সময় শুয়েছি, খাটটা নাড়ানো হয়েছে। তখন আমার চোখ ভারী, ঘুমে পুরো ঢলছি, খাটটা নাড়ানো হয়েছে। সঙ্গে সঙ্গে আমি উঠে বসি। উঠে বসে আমি কিন্তু গায়ত্রী জপ করি এবং আমার শরীরকে আবার বন্ধন করি। তারপরে আমি ঘুমাতে যাই। তারপর আর কোনো সমস্যা হয়নি। 27 তারিখ রাত, মানে 28 তারিখ কাটিয়ে আজকে 29 তারিখ তোমার সাথে ফোনে কথা বলছি। এখন হয়তো রাত্রির 12:18, 30 তারিখ পড়ে গেল। তো এটা এক্সপিরিয়েন্স। আমরা আবার ওখানে যাব ঠিক করেছি। এর মধ্যেই আবার আমরা ওখানে যাব এবং সেটা পূর্ণিমা তিথিতে। আমাবস্যাতে কিন্তু এনটিটি অ্যাক্টিভ হয়। অনেকেই জানে না, পূর্ণিমাতে তার দ্বিগুণ ভাবে অ্যাক্টিভ হয়। হ্যাঁ, এটা তো একদমই। তো আমরা ঠিক করেছি পূর্ণিমাতে সেখানে আমরা আবার যাব এবং আমাদের যে ইন্টেনশন
সেটা নিয়েই আমরা যাব, ডেফিনেটলি তোমাকে জানাবো। একদমই দাদা, খুব ভালো লাগলো, মানে একটা সুন্দর একটা ইনভেস্টিগেশন। তুমি যদি কিছু বলতে চাও দাদা, আর কোনো ঘটনা ছোট হোক বড় হোক, তুমি যদি রাখতে চাও রাখতে পারো। আমার তো ইনভেস্টিগেশনটা দরকার ছিল, খুব ইচ্ছা ছিল। হ্যাঁ দেখো, আমরা তো বাস্তুর প্রচুর কাজ করেছি। বাস্তুতে যদি এন্টিটি থাকে, সেই বাস্তুতে কিন্তু নানা রকম সমস্যা তৈরি হয়। এগুলোর জন্য মানুষ আমাদের সাথে কানেক্ট করে। তো আমরা বেসিক্যালি, আমি যেহেতু প্যারানর্মাল ইনভেস্টিগেটর প্রপারলি নয়, ওটা আমার শখ, কিন্তু ওই কাজ আমি করিনি। আমি একটা ঘটনায় ঢুকছি বাস্তু নিয়ে। হ্যাঁ আর একটা ঘটনা বুঝতেই পেরেছি। তো সূর্যদার কাছে ফোন করলে, আমি জানি না দর্শকরা কতটা কি জানবে না জানবে, সূর্যদার সাথে আমার কথা হয় 1.5 থেকে 2 ঘন্টা। মানে এটা নানান টাইপের বিষয়ে কথা হয়েছে। কোনো সময় কথা হয়েছে তন্ত্র নিয়ে, কোনো সময় নিয়ে যে বেদ নিয়ে, কোনো সময় নিয়ে যে কোরআন নিয়ে, অনেক বিষয় নিয়ে অনেক বড় বিষয় আলোচনা করেছি আমরা। আমি শুনেই যাচ্ছি এটা একটা লোকের কাছে, যে একটা আমি আর বলবো না কিছু। এগুলো সব আমি কল রেকর্ডিং এ রাখবো একটা করে, যদি দর্শকরা চান সেরকম ভাবে। একদম। তুমি বলো তো বাস্তুর ব্যাপারটা বলো, আমি মাঝে মাঝে টুকে দিনে এত বাজছি। না দেখো, একবারে যদি আমি বলে যাই সেটাও শুনতে ভালো লাগে না। আমিও চাই যে তোমরা প্রশ্ন করো। প্রশ্ন করলে কি হয়, অনেক কিছু তো আমরা ভুলে যাই। সত্যি কথা বলতে প্রচুর ঘটনা ঘটে, হয়তো কৌশিক তোমাদের হয়তো যা শেয়ার করবো সেটা হয়তো 20%, 80% ঘটনা আমরা ভুলে গেছি। প্রতিনিয়ত কিছু না কিছু কোনো না কোনো দিন ঘটছে। ট্রেনে আমার সাথে ঘটনা ঘটেছে, ঠিক আছে। তোমাকে কি বলবো, ধানবাদের ঘটনা আছে। তোমাকে একটা কথা বলি, মান্ডি বলে হিমাচল প্রদেশে একটা জায়গা আছে, সেখানে আমি একটা ভয়াবহ কটেজে রাত কাটিয়েছিলাম যখন 2013 সালে কাশ্মীরে বন্যা হয়েছিল। সেই সময় কাশ্মীর থেকে পালিয়ে আমার মনে আছে কাটরা থেকে লাইন কেটে আমি মান্ডিতে এসেছিলাম। আজকে এটাই শেয়ার করি না, বাস্তুরা শেয়ার করে, যেটা তোমার মনে হবে। আমার মনে হয় মান্ডির এই ঘটনাটা আমার কাছে সেই সময়, আমার তখন মানে আমি আগাগোড়াই আমি প্রচন্ড সাহসী ছিলাম। এবং তোমাকে একটা ঘটনাটা শেয়ার করি, সালটা সম্ভবত 2013, এবং আমার মেমোরি খুব স্ট্রং, তাই আমি বলতে পারি 28শে মার্চ আমি সম্ভবত যাত্রা শুরু করেছিলাম। এবং তুমি ইউটিউব ঘাটলে দেখে নিও, তার পরপরই কাশ্মীরে বন্যা হয়েছিল, প্রচুর মানুষ মারা গিয়েছে। তো যাই হোক, আমরা যাত্রা শুরু করেছিলাম, আমরা অমৃতসর গিয়ে পৌঁছেছিলাম সম্ভবত 30 তারিখ। 30 তারিখে কাশ্মীরে আমাদের হোটেল বুকিং ছিল। শ্রীনগর থেকে ফোন এলো যে আমার আর একটা নাম जीत, অর্থাৎ আমার ডাক নাম, যে जीत दा आप लोग यहाँ पर नहीं आइए, कश्मीर में कल तक तो ट्रांसपोर्ट चल रहा था, आज टूरिस्ट को भी बंद कर दिया, ट्रांसपोर्ट को भी बंद कर दिया, सब बुकिंग हम लोगों को कैंसिल करना पड़ रहा है, यहाँ का हालात बहुत खराब है। তো আমরা টিভিতে দেখছি অমৃতসরে বসে যে কাশ্মীরে বন্যা। যথারীতি আমরা ঠিক করি যে, আমরা একটা গ্রুপ গেছিলাম, যথারীতি আমরা ঠিক করি যে আমরা কি করব, আমরা আপাতত জম্মু যাই। যথারীতি আমরা 1 তারিখ কি 2 তারিখে সম্ভবত আমরা ট্রেন ধরে জম্মু গেছিলাম। জম্মু হয়ে কাটরা পৌঁছেছিলাম। কাটরা গিয়ে বৈষ্ণব দেবী দর্শন করে 4 তারিখ আমরা ফিরেছি। 4 তারিখ অবধি বন্যা চলছে, মানে কাশ্মীর তখন ভেসে গেছে, মানে মৃত্যুর লাশ আর কি সেই সময়, ঠিক আছে। তো শ্রীনগর যাওয়া যাবে না, বুঝাতে পারলাম। এবার এত বড় একটা ট্যুর, সবাই সামার ভ্যাকেশনে এসছে, কেউ চাকরি করে, কেউ পুলিশ অফিসার, ঠিক আছে, আমরা কেউ পলিটিশিয়ান, এরকম সবাই গেছিলাম আমরা। তো আমাদের ট্যুরটা ক্যান্সেল হবে। তো একটা গ্রুপ ঠিক করলো যে না, তারা কি করবে, তারা বাড়ি চলে যাবে। তো তারা একটা বন্দোবস্ত করলো বাড়ি ফেরার মতো। তারা কি করলো, ওখান থেকে কাটরা থেকে ম্যাক্সিমাম টিমটাই তারা ফিরে গেল, ভায়া দিল্লি হয়ে তারা কলকাতা ফিরে এলো। আমাদের একটা গ্রুপ ছিল, ছোট্ট গ্রুপ, 6 জনের গ্রুপ। আমরা স্থির করলাম না, আমরা এখান থেকে হিমাচল প্রদেশ যাব, কাশ্মীর দেখতে এসেছি, সিমলা দেখে বাড়ি ফিরবো। অর্থাৎ আমরা ছিলাম আগাগোড়ায় প্রচন্ড পরিমাণে ভ্রমণ পিপাসু, এবং আমাদের রহস্য অ্যাডভেঞ্চার ভালো লাগতো। তো যথারীতি বন্যা পরিস্থিতির জন্য কাশ্মীরে কোনো গাড়ি পাওয়া গেল না সেই সময়। আমাদের হিমাচল প্রদেশ যাওয়ার জন্য কোনো গাড়ি নেই, অ্যাভেলেবেল নয়। যথারীতি আমরা পাঠানকোট থেকে গাড়ি আনালাম, বুঝতে পারলে কতটা আমরা ছিলাম। যথারীতি পাঠানকোট থেকে ভোরবেলা। তুমি তাহলে হ্যাঁ, তখন তুমি বিবাহিত না?
না তখন আমি আনম্যারিড। তাই জন্য হ্যাঁ, পাঠানকোট থেকে গাড়ি এলো এবং আমরা সবাই ছেলে ছিলাম, ঠিক আছে। সেই মানে আমার ফ্যামিলিটা ম্যাক্সিমাম ফিরে গেছিল, যেহেতু ফ্যামিলির একটা চাপ থাকে তো। হ্যাঁ, ফ্যামিলিরা যারা গেছিল তারা ফিরে গেছিল, যে কজন ব্যাচেলার ছিলাম আমরা তাদের গল্পটা বলি। আমাদের পাঠানকোট থেকে গাড়ি এলো, গাড়ি আসার পর আমরা ভোরবেলা কাটরা থেকে আমাদের টিমটা, তার আগে যে টিমটা ফ্যামিলি টিমটা তার আগের দিন বেরিয়ে গেছে, তো যথারীতি আমাদের টিমটা কাটরা থেকে যাত্রা শুরু করলাম। আমাদের হিমাচল মানে সিমলা আমরা পৌঁছবো। অনেকটা লং রাস্তা, সারা দিন ভোরবেলা থেকে গাড়ি চললো, সারা দিন গাড়ি চলছে। রাত্রিবেলা তখন প্রায় 11টা বাজে, আমরা মান্ডি বলে একটা জায়গায় গিয়ে একটা হোটেলে, জায়গাটার নাম হচ্ছে মান্ডি। তখন আজকে মান্ডি কেমন আছে আমি জানি না, আজও হয়তো মান্ডি খুব একটা পপুলার জায়গা নয়। তুমি কি শুনেছো মান্ডির নাম? না দাদা, আমি প্রথম কথা সত্যি কথা বলতে আমি পাহাড়ই দেখিনি। আচ্ছা আচ্ছা, তো হিমাচল প্রদেশের লোকে সিমলা, কুলু, মানালি, মান্ডি হচ্ছে পাহাড়ের এমন একটা জায়গা যেটা কিন্তু অ্যাকচুয়ালি টুরিস্ট স্পট নয়, ঠিক আছে। তো যাই হোক, আমরা মান্ডিতে আমাদের একটা কটেজ নেওয়া হয়েছিল, ঠিক আছে। তো সেই কটেজ নেওয়া হয়, কটেজটা মানে গিয়ে দেখি যে কটেজে দুটোই রুম রয়েছে, ভালো কটেজ, সুন্দর কটেজ। ওই কটেজ দুটো রুমে 4 জন শুয়ে পড়ে। আমি আর আমার সাথে আমার এক বন্ধু ছিল, ঠিক আছে। আমরা দুজন পাশের কটেজটা ভাড়া করব। পাশের কটেজটা কিন্তু পুরো একদম ডেঞ্জারাস, যেখানে আমি গল্পতে ঢুকছি। তো যথারীতি তখন অনেক রাত হয়ে গেছে, পাশের কটেজে গেলাম। আমাদের কটেজে একজন ছিলেন, সে গিয়ে কটেজটা খুলছে। মানে কটেজে কত বছর লোক থাকে না তার কোনো ঠিক নেই, চুল পড়ে রয়েছে, এগুলো পড়ে রয়েছে। কেন থাকে না, কাঁচ ভাঙা ফাঁচ ভাঙা, ঠান্ডা হাওয়া ঢোকে, বুঝতে পারছিলাম, কিন্তু আমাদের উপায় নেই, রাতে তো থাকতে হবে। যথারীতি সেই দাদা আমাদের উঠিয়ে নিয়ে গেলেন, হাতে মোমবাতি নিয়ে, লাইটও জ্বলছে না, আরো চিন্তার বিষয়, ঠিক আছে। বলছে দাদা দেখুন, লাইট আজকে জ্বলবে না, এখানে লাইটের কানেকশন সমস্যা আছে, আপনাদের আমি একটা ইমার্জেন্সি লাইট দিচ্ছি, ব্যাটারি লাইট, এটা ইউজ করুন বাথরুমে যাওয়ার জন্য। মসকিউটো ধূপ ফুবুনি দিয়ে গেলেন। খাবার ফাবার আমরা খেয়ে দিয়ে রাত্রিবেলা আমরা দুজন মিলে, ওই 2 বন্ধু মিলে আমরা কটেজে গিয়ে আমরা শুলাম। বিছানাও ধুলো পড়ে রয়েছে, সে গা ঘিন ঘিন করছে। নিজেদের লাগেজের মধ্যে থেকে চাদর নিয়ে সেই চাদর পেতে আমরা শুয়েছি। ঝমঝম করে বৃষ্টি করছি, আর ঠিক তার পাশেই পাহাড়ের খাদ, মানে জঙ্গল। তখন হয়তো রাত 1টা-2টো বাজে। আমি সিগারেট খাচ্ছি ঘরের ভিতরে বসে, হঠাৎ বাইরে থেকে একটা ঠাক 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 করে আওয়াজ পাচ্ছি। আমার প্রথমে মনে হলো যে বৃষ্টি হচ্ছে, তো হয়তো কিছু নড়ছে, ঠিক আছে। তুমি একটা কথা বলো, একই গতিতে ঝড় হচ্ছে, আওয়াজটা কন্টিনিউ বাড়ছে, পায়ের আওয়াজটা, এবং মনে হচ্ছে যেন আমার ঘরের বাইরে, দরজার বাইরে আওয়াজটা হচ্ছে। আমার বন্ধু না প্রচন্ড মানে ক্লান্ত ঘুমাচ্ছে, ওকে ডাকলাম, উঠছে না, বললো ছেড়ে দে। আমিও ভাবলাম ঠিক আছে ছেড়ে দিই। আমি সিগারেটটাকে নিভিয়ে দিয়ে গায়ে প্রচন্ড ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা ছিল সেই সময়, বৃষ্টি হচ্ছে মানে আরো ঠান্ডা, ঠিক আছে। আর আমাদের, তুমি জানো না কৌশিক, আমাদের ঘরের জানলাটা ভাঙা ছিল, পাহাড়ের ঠান্ডা হাওয়াটা ঢুকছে। এবার ফিল করো কি পরিবেশ ভেতরে, ঠিক আছে। আমাদের জানলাটা ভাঙা, পাল্লা খোলা, বৃষ্টির ছাট আসছে। মানে ওই জায়গায় থাকার থেকে মনে হয় মানে গাড়ির ভিতরে শোয়া সেফ ছিল আমাদের। যাই হোক, ইমার্জেন্সি লাইটটা আমি জ্বালাতে বাধ্য হলাম। আমার প্রচন্ড পরিমাণে অস্বস্তি লাগছিল, একটা ভয়ও ফিল হচ্ছিল। কারণ আজকের আমি যে যতটা অভিজ্ঞতা আমার হয়েছে জীবনে, তখনকার আমার অভিজ্ঞতা অনেকটা কম, সেই তুলনায় অনেক কম। তো আমি শুয়েছি সবে মাত্র, চোখটা বুজে এসছে, দরজায় খটখট করে আওয়াজ, ঠাক 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 করে আওয়াজ। এই আওয়াজটা কিন্তু তোমার ওই ঝড় বৃষ্টির আওয়াজ না, কেউ যদি তোমায় ডাকে ঠিক যেভাবে আওয়াজ হবে ঠিক সেরকম আওয়াজ। হ্যাঁ, আমি যথারীতি ইমার্জেন্সি ওই ব্যাটারি লাইটটা দিয়ে দরজাটা খুলতে গেছি। খোলার সঙ্গে সঙ্গে দরজাটা ফাট করে খুললো এবং আমার বাড়ি মারলো। এবং তুমি জানো না, আমার কপাল এবং নাকে এত জোরে লেগেছিল, নাকে যদি চোট পাও তোমার বহুদিন ব্যথা থাকবে। আমার মনে হচ্ছে আমার বহুদিন ব্যথা ছিল, সাংঘাতিক ভাবে নাক এবং কপালে। আমার যেটা আমরা জানি না সেটা তারও বেশি ব্যথা করে, আচমকা, মানে সাংঘাতিক। আমার চশমাটা ভেঙে গেছিল চোখের। তো আমি চেঁচিয়ে উঠেছি, আমার বন্ধু উঠে গেছে।
ও উঠে যাওয়ার পরে আমাকে বলছে, জিৎ কি হয়েছে? ও ঘাবড়ে গেছে। আমি পড়ে রয়েছি মাটিতে। আল্লাহ, এখানে থাকবো না, চ। এখানে থাকবি না কেন? দুটো সিগারেট জ্বালা, এখানে এখন থাকবো না। বলছি এখন কোথায় যাবি? লাগেজটা পিছিয়ে না, বেরোবো। বলছি এখন বেরোবো? একদম বেরোবো এখান থেকে, এখানে থাকা যাবে না রাত্রে। যদি আমরা আমাদের আরো বন্ধু ছিল, স্বপনদা ছিল, রাজীব দা ছিল, মানে আমাদের গ্রুপে। আমরা ওদের ফোন করছি, কারোর ফোনে পাচ্ছি না। ফোনে নেটওয়ার্কটাও প্রপার আসছে না, যাচ্ছেও না। আর হিল এরিয়ায় গেলে প্রিপেড লাইন খুব সমস্যা করে, প্রচুর সমস্যা করে প্রিপেড লাইন, জানো তো। মানে টাওয়ারই আসতে যায় না, ওখানে পোস্টপেড লাইন বেশি চলে। তুমি যে কোনো হিল এরিয়ায় যাবে, এটা কমন প্রবলেম। মানে প্রিপেড লাইনে টাওয়ারই থাকে না বলতে গেলে, ঠিক আছে। জিও টিও ওখানে কাজ করবে না? তখন তো জিও আসেনি না, তখন 3G যুগ, 4G আসেনি। ঠিক আছে। আমার খুব কষ্ট মনে আছে, তখন ওই সালমান খানের ওই সিনেমাটা রিলিজ করেছিল ওখানে, মানে হিমাচলেও চলছিল। ওই হ্যাংওভার গানটা রয়েছে, সিনেমাটার নামও ভুলে যাচ্ছি। যাই হোক, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। খুব পপুলার ফিল্ম, জ্যাকলিন ছিল। ও কিক রাইট, কিক রিলিজ হয়েছিল তখন। হ্যাঁ, তো সেই সময়কার কথা বলছি। তো যথারীতি আমার বন্ধু, ওকে আমি বোঝাতে সক্ষম হই, ও আমার চোখ মুখ দেখে এবং আমরা দুজন মিলে বলছে, ভাই বেরোনোটা কি ঠিক হবে? দরজাটা বন্ধ কর। ও তাড়াতাড়ি দরজাটা আটকায়। বলছে, ভাই আমারও ভাল লাগছে না পরিস্থিতি, তুই যেভাবে বলছিস। ও মানে আমার মতো সাহসী ছেলে এরকম ফিল করেছে, ও দেখে ও রীতিমতো ও চিন্তিত, ঠিক আছে। তো যাই হোক, ও আর আমি দুজন মিলে ঠিক করলাম, না আমরা এখানে থাকি, বেরোনোটা রিস্ক। কারণ বেরোলে কি বলতো, কটেজ থেকে আমাদের কিছুটা হেঁটে সিঁড়ি দিয়ে নামতে হবে। এবার বাইরেটা না লক করে, চাবিটা আমাদের কাছেই আছে। শালা চাবি খুলে বেরোবো, বাইরে জমজমে বৃষ্টি, কোথায় যাবো, এটা একটা ফ্যাক্টর একদমই। তো আমরা ঠিক করলাম, আমাদের কাছে বেশ কিছু সিগারেট ছিল, আনলাম, দেখ আমরা সিগারেট খেয়ে রাতটা কাটিয়ে দিই, বেটার হবে। তো যাই হোক, সিগারেট জ্বালালাম, স্মোক করছি। তুমি জানো না কৌশিক, যে ভাঙা জানলাটা ছিল, ওই জানলাটা দাম করে বাড়ি মারলো এসে, মানে একটা দমকা হাওয়া। এবার সেটা ন্যাচারাল হাওয়া, সেটা আমি বলছি না যে ভৌতিক হাওয়া, কিন্তু বাড়ি এর আগেও মারছিল। এবার যখন বাড়িটা মারলো, কাঁচটা ভাঙলো। ঠিক আছে, যথারীতি আমার মনে হলো শরীর বন্ধন করা প্রয়োজন। আর আমি খুব আগাগোড়াই স্পিরিচুয়ালি, এখন আমি একটা অন্য মার্গে সাধক হয়ে গেছি। তাই আগে আমি প্রচন্ড পরিমাণে সবসময় বজরঙ্গবলীকে স্মরণ করতাম, এবং তখন আমার মনে আছে ওখানে বসে আমি এবং আমার বন্ধু দুজনে মিলে আমি ওর গা বন্ধন করলাম, এবং আমি হনুমান চালিসা পাঠ করছি, এবং একটা গজরানোরও আমি আওয়াজ পেয়েছি। যদিও আওয়াজটা খুব স্পষ্ট নয়, তাই আমি তোমাকে বলতে পারি না ওটা গর্জনেরই আওয়াজ, কিন্তু আমার কানে এসছে। তখন প্রায় 2:30-3টে বাজে, ঠিক আছে। আমাদের প্যাকেটে 2টো সিগারেট পড়ে রয়েছে, ঠিক আছে। এবার আমি এটা জানি, একটা আগুন জ্বালানো মানে আমার মনের ভিতরে একটা পজিটিভিটি আসা। আর মোমবাতি জ্বলবে না ওই ঘরে, কারণ মোমবাতি নিভে যাবে, হাওয়া যা হচ্ছে, ঠিক আছে। আর যে পরিমাণে মানে ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরে বেরিয়েও কিছু করতে পারবো না। আমরা বুঝতে পারছিলাম আজকে আমাদের সাথে কিছু একটা হতে চলেছে, ঠিক আছে। যথারীতি আমরা আবার ওই লাস্ট 2টো সিগারেট ছিল জ্বালালাম, কারণ আমরা প্রচন্ড ভয় পাচ্ছিলাম। কন্টিনিউ ফোনে ট্রাই করছি, পাচ্ছি না। আমার বন্ধু বললো যে, দেখ আমার মনে হয় আর এখানে থাকার মতো পরিস্থিতি, আমরা দুজনে রীতিমতো ভয় পেয়েছিলাম। বললো, যদি কাউকে পাই, চোর পাই, ডাকাত পাই, আমরা মারবো, কিন্তু আমরা বেরোবো এখান থেকে, ঠিক আছে, চল বেরো, যা হবে। কারণ যে ইমার্জেন্সি লাইটটা দেওয়া হয়েছিল, ওটা তো কন্টিনিউ চলছে 1.5-2 ঘন্টা ধরে। আর 1.5-2 ঘন্টা ধরে ঘটনাগুলো ঘটছে কিন্তু আমাদের সাথে, কন্টিনিউ ঘটছে। ফ্যান ঘুরছে, জানো, ফ্যান ঘুরছে সুইচ ছাড়া। হ্যাঁ, তোমাকে এই পয়েন্টটা আমি মিস করেছি, ফ্যান ঘুরছে। ও আমাকে দেখাচ্ছে, জিৎ দেখ উপরে দেখ, এবং ফ্যানটা স্পিডে ঘুরছে না। হতে পারে দাদা, ওই জানলা থেকে হাওয়া এসে ঘুরছে। দেখো, জানলার হাওয়াতে ফ্যান ঘুরলে শুরু থেকে ঘুরতো, আর হাওয়াটা শুরু থেকে হচ্ছিল। ও, এগুলো আমরা বাইরে এসে ভেবেছি, এবং আজকের সেইগুলো ভেবে উত্তর দিচ্ছি। তখন আমাদের প্রথমে মনে হচ্ছিল জানলার হাওয়াতে ঘুরছে, শুরু থেকে কিন্তু ফ্যানটা ঘুরছিল না। কারণ যখন ঘোরা শুরু করেছে, তখনই আমরা নোটিস করেছি হবে না। এটা তুমি আমি ঘরে বসে আছি, ধরো ফ্যান অফ রয়েছে, এবার হঠাৎ করে ব্লেডটা ঘুরছে, তোমার আমার চোখ তো যাবেই সেই দিকে, যাবে কিনা। ঠিক যখন ঘুরেছে সেই সময় চোখটা গেছে,
আর যে ইমার্জেন্সি লাইটটা জ্বলছিল ওটাও মোটামুটি আমরা বুঝতে পারছিলাম যে কোনো সময় নিভে যেতে পারে, আর ওটা নিভে গেলে বিপদটা আরো বেশি, কারণ আমরা বেরোতে পারবো না। ঠিক আছে, কারণ ওই হোটেলে কোনো একটা লাইনে প্রবলেম ছিল, মানে ওই কটেজটা 4টে কি 5টা রুম ছিল, নিচে মনে হয় 3টে, ওপরে 2টো, ছোট্ট কটেজ আর কি। মানে মান্ডিতে তো বেশি টুরিস্ট থাকেও না, আর এখানে টুরিস্ট আসেও না, ওখানে কোন রকম গেস্ট হাউস করে রাখা হয়েছে এই আর কি। এখন হয়তো মান্ডিতে জানি না কি হয়েছে। তো যাই হোক, আমরা কি করলাম তখন, রীতিমতো আতঙ্ক হয়ে গেছি। আমরা জোরে জোরে হনুমান চল্লিশা পাঠ করছি, এবং পাঠ করতে করতে আমরা দুজন সিগারেট খেতে খেতে আমরা দুজনে লাথি মারি দরজাটায়। প্রচন্ড রাগ, মানে শক্তি, মানে শরীরে একটা অসম্ভব শক্তি এসে গেছিল সেই সময়, ভয়ের মধ্যে, আতঙ্কে আমরা দরজা লাথি মারি, এবং আমরা ছিটকিনি থাকা সত্ত্বেও আমরা লাথি মারি দরজা ভেঙেছিলাম। জানি না কেন করেছিলাম, সেটা ওই বয়সের মানে পাগলামো ছিল বা কি ছিল আমি বলতে পারবো না। আমরা এগোচ্ছি, এগিয়ে সিঁড়ি দিয়ে কোনো রকমের দুজনে নিচে নামলাম, নেমে তালা খুলছি, তখন আমাদের হাত কাঁপছে রীতিমতো। ঠিক আছে, হাত কাঁপতে কাঁপতে আমরা বেরোচ্ছি, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে দৌড়তে দৌড়তে পাশের কটেজের দিকে দৌড়ে গেলাম, যে কটেজে স্বপনদা ছিল, রাজীবদা ছিল, ওরা ছিল আমাদের গ্রুপের। ঠিক আছে, ওদের কটেজের গিয়ে কটেজের বাইরে দাঁড়ালাম, কারণ কটেজ বন্ধ, রাত, অত রাত্রিবেলা, মানে ভোর ভোর হবে আর, মানে পাহাড়ে তো ভোর দেরি হয়, মানে তখন ধরো প্রায় 4টে 3:30 4টে বাজে। আমরা গিয়ে ওখানটা চুপচাপ দাঁড়ালাম, চুপচাপ। আমার মনে হলো ওখানে দাঁড়িয়ে যে আমরা যে ঘরটায় ছিলাম, ঘরটার মধ্যে না আলো জ্বলে আছে, অথচ ইমার্জেন্সি লাইটটা আমরা হাতে নিয়ে এসেছি। এটা লাস্ট ঘটনা, লাস্ট ঘটনা। যথারীতি আমরা ওই কটেজে লোককে ডাকতে থাকি, কারণ বাইরে দাঁড়িয়ে আছি, ছিনতাইয়ের ভয়, চোরের ভয়, একটা নির্জন এরিয়া। তো ওখানকার একটা ছেলে লাস্টে বিরক্তি হয়ে, মানে ছেলেটা কিচেনের রুমে শুয়েছিল, মানে ঢুকে রিসেপশন, ডান হাতে কিচেন, তো কিচেন রুমও শুয়ে আছে। এটা আমরা মোটামুটি জানি বলেই আমরা ওইখানটা বেশি করে ধাক্কিয়েছি, কারণ ওই কটেজটায় আমরা খাওয়া দাওয়া করেছিলাম, বুঝতে পারলে, করে পাশের কটেজে আমরা দুজন ওই কটেজে ঘুমাতে গেছিলাম, মানে সিচুয়েশনটা এরকম। তো আমরা দেখে গেছি যে এদের স্টাফ এই নিচের ঘরটায় শোয়, তো আমরা ওটা কন্টিনিউ আতঙ্কের অবস্থায় ধাক্কে গেছি। ছেলেগুলো বাধ্য হয়ে খুলেছে, খোলার পরে আমরা আমাদের চেহারার অবস্থা দেখে ওরা বুঝে গেছে, কারণ ওরাও ওইখানে থাকে, ওরাও জানে কেন আমরা ওইভাবে হন্তদন্ত হয়ে জানে এগুলো। ঠিক আছে, হন্তদন্ত হয়ে আসছি, ওরাও সবকিছুই জানে। তো আমরা সিক্রেট করি। ঠিক আছে, সেই সময় ওরা বসায়, ছেলেগুলো খুব ভালো ব্যবহার করেছিল আমাদের সাথে, এখনো মনে আছে। বলে সাবজি আপ बैठिए, ठीक है, क्या दिक्कत हुआ आप बताइए, क्या हुआ वहाँ पर, कोई प्रॉब्लम हुआ, क्या इशू हुआ। तो हम बोललाम जी क्या इशू, मतलब आप नहीं जानते हुआ क्या हुआ था उसमें वहाँ पर। साहब जी आप बैठिए, आप চা ফা বানা কে দিতে। ওই রাত্রিবেলা ভোরবেলা ওরা উঠে আমায় চা ফা বানিয়ে দেয়। তুমি জানো না কৌশিক, আমার ঘাড়, আমার হাত, আমার সাথে ছিল স্বরূপ, ওর ঘাড়, ওর হাত, চারিদিকে আঁচড়। আমরা ওখানে ওই পাশের কটেজে এসে বুঝতে পারছি আমাদের গায়ে আঁচড় পড়েছে, নখের আঁচড়। ঠিক আছে, যথারীতি আমরা চা ফা খাই পরের দিন, মানে, এবং ওখানে তো আর ঘুমানোর কোনো ব্যবস্থা নেই না। স্বরূপদা আর আমি আমরা গিয়ে নক করলাম আমাদের কটেজের গেট। ওই বন্ধু বান্ধবরা আমাদের যেখানে ছিল ওরা খুললো, ওদের রুমেই বাধ্য হয়ে শেয়ার করলাম। ওরা সকালে উঠে আমরা কিছুক্ষণ ঘুমালাম, কারণ আমাদের আবার বেরিয়ে যেতে হবে সিমলার উদ্দেশ্যে। ঘন্টা দেড়েক ঘুমাতে বেরিয়েছিলাম, তারপরে কোন রকম ওই চেহারা, ওই অবস্থা। উঠে সকালবেলা ওখানে টিফিন করলাম, লনে আছিস মনে হয়, সম্ভবত পুরি সবজি খেয়েছিলাম। আমি প্রচন্ড চেপে ধরেছিলাম একটা ছেলেকে, বললাম কি হয়েছে ওখানে বলো। বললো দাদা ইহা পার এক লড়কা লড়কি आए थे एक बार, वो जो ऊपर वाला घर है उस घर में उन लोग दोनों में जाके दोनों का अंदर लफड़ा हुआ था और दोनों ही सुसाइड कर लिया। तो হোটেলে তো এরকম ঘটনা ঘটে, হামেশাই ঘটে। তো उसको, ওই ছেলেটার নাম ছিল ভুলে গেলাম, পাহাড়ি নাম, তেনজিন সম্ভবত। আমার খুব স্পষ্ট ব্রেন, ওর নাম মেবি तेंजिन ছিল। তার নাম, उसको अगर पता था ठीक है तो उसने उस रूम क्यों दिया। बोले साहब जी तो आप लोग तो रूम नहीं मिल रहा था, आप तो सोने का रूम चाहिए था, अभी तो बोला कि अगर कोई रूम है तो अरेंज कर दो। हम लोग यहाँ पे तो रूम नहीं था, सब रूम মানে অ্যাকচুয়ালি গেস্ট হাউস গুলো খুব ছোট, আর মান্ডিতে বেশি লোক থাকে না, টুরিস্টও থাকে না। ঠিক আছে, তো हम लोग के पास तो रूम नहीं था, तो वही था उस कॉटेज में, तो उसको दे दिया। तो गलती हो गया, तो कान फान ধরছে এটা, उसको बुलाओ। সেটা আসছে না ভয়,
ও তো বুঝে গেছে সকাল থেকে আসছে না, আমাদের কাছে টাকাও পেতো, টাকা নিতেও আসেনি, ঠিক আছে। যাই হোক, আর কি বলবো, তো আমরা পেমেন্ট করে আমরা তখন ওই মান্ডি থেকে গাড়ি ধরি। গাড়ি ধরে আমার গাড়ির মধ্যে আমারও জ্বর, স্বরূপেরও জ্বর, এবং আমরা সেই জ্বর অবস্থাতেই পরের দিন মানে সিমলা ঢুকি, তখন প্রায় 9টা-10টা রাত্রিবেলা। মানে বুঝতে পারছো, প্রায় 48 আওয়ার্স লেগেছে আমাদের বাই কারে, আমরা কাটরাতেও সিমলা এসেছিলাম। ওই মান্ডিতে আমাদের ব্রেক জার্নি করতে হয়েছিল, নাইট স্টে করতে হয়েছিল, আর ওইখানেই ওই বিপদটা ঘটেছিল, ঠিক আছে। তারপর সিমলা এসেছিলাম, সিমলা ঘুরেছি, সিমলা ভালো মতোই ঘোরাফেরা ঘুরে আমরা বাড়ি ফিরেছি। এটা আমার মানে আমার লাইফে ঘটা, মানে আমি বাইরে যে কটা টাইম কাটেছি তার মধ্যে একটা খুব স্মরণীয় ঘটনা। কারণ বন্যার থেকে বাঁচলাম, বন্যার থেকে বাঁচতে গিয়ে সিমলা আসতে গিয়ে মানে প্রাণ সংশয়ের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। আর সালা আমাদের এমন একটা ঘর দিল, যে ঘরটাতেই সালা সুইসাইড করেছি। কেন দিল, আমাদের যে কি ভাগ্য ছিল আমি নিজেও আজ বুঝতে পারি। মাঝে মাঝে থাকে ওরকম ভাগ্য। আমার সাথে তারাপীঠেও হয়েছে, হোটেলের কাজ। হ্যাঁ, তারাপীঠেও হোটেলে হয়েছিল একবার। সেটাও তো এত বড় নয়, খুব ছোট ঘটনা, পরে কোনোদিন নিশ্চয়ই আলোচনা করব। একদম আজকে যে ঘটনা তুমি দিলে আমাদেরকে, দুটো ঘটনা, দুটোই খুবই ক্রিপি বলবো না, খুবই মানে ভয়, একটা অদ্ভুত ভয়, যে ভয়টা আমরা সহজে না প্রকাশ করতে পারবো না বা কাউকে বোঝাতে পারবো না এই ভয়টা। হ্যাঁ, এবার তোমায় বলি, ধরো 2012-13 সালের ঘটনা, তখন আমি পেশাদারি জ্যোতিষ হইনি না, সেই সময় আমি আধ্যাত্মিক জগতে ছিলাম, আমি আগাগোড়াই আধ্যাত্মিক ছেলে এবং প্রচন্ড পরিমাণে বজরংবলীর ভক্ত ছিলাম। আমি আধ্যাত্মিক জগতে যুক্ত ছিলাম, কিন্তু এই বিষয়গুলো নিয়ে এখন যে অভিজ্ঞতা, এখন যে সাহস, আমি এখন জানি কি করা উচিত না কোন সিচুয়েশনে, যেগুলো আমার শেখা প্রতি স্টেপে স্টেপে, সেগুলো আমার কিছু ছিল না। এটা একজন সিভিলিয়ানের সাথে যা ঘটে, আমার সাথে সেই সময় তাই ঘটেছিল। হ্যাঁ, আমি শরীর বন্ধনটা জানতাম, আমি গায়ত্রী পাঠ করেছি এবং আমি চালিসা পাঠ করেছি। আমার এই প্রোটেকশন গুলো আমার মনে হয়েছে সেই সময় আমাকে অনেকটা প্রোটেক্ট করেছিল। মনের জোর তো অবশ্যই বাড়িয়েছিল, প্রোটেক্ট কতটা করেছিল তার থেকে বেশি। এবং ওই যে বললাম না, আমরা দরজাটা পা দিয়ে ভেঙেছিলাম প্রায়, মানে দরজার ছিটকিনিটা দেওয়া সত্ত্বেও আমরা রাগে ভেঙেছিলাম। এখনো আমরা এই ঘটনাগুলো নিয়ে আলোচনা করি যখন ওদের সাথে, আমাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হয়। ঘটনা প্রচন্ড রোমহর্ষক ঘটনা, ঠিক আছে। তো আমি তোমার দর্শকদের একটা এখান থেকে বার্তা দিতে চাইবো, এটা আমার অভিজ্ঞতা। পুরীতেও আছে একটি হোটেল, ঠিক আছে, এরকম ঘটনা, সেখানেও আমরা বন্ধুদের গ্রুপ ছিলাম। জানি না আমার মানে এই কানেকশন গুলো আমার সাথে হবে, কারণ আমার গোষ্ঠীটা এরকমই গোষ্ঠী। তো আমি প্রত্যেককেই বলবো, তোমরা যেখানেই টুরিস্টে যাও, যদি দেখো কোনো হোটেল ফাঁকা, হোটেলে গেস্ট নেই, অথচ পাশের হোটেল রুম পূর্ণ, ভাই ওই হোটেলটাই থেকো না। যেখানে গেস্ট আছে সেখানেই থাকো। যেসব হোটেল বুকিং হয় না, এইসব হোটেল থেকো না, কারণ হোটেল এমন একটা জায়গা যেখানে সুইসাইড জিনিসটা খুব কমন কৌশিক, তুমি হয়তো জানো। হোটেলে এইসব বিভিন্ন ইস্যু নিয়ে মার্ডার, সুইসাইড হয়ে থাকে। এই জায়গাগুলো কিন্তু, এই রুমগুলো কিন্তু ডেঞ্জারাস, এবং শুধু রুম নয়, গোটা হোটেলেও তার এফেক্টটা থাকে একদমই, ঠিক আছে। এবং ওরা ব্যবসার জন্য তো ওরা করবেই, ওরা তো রুম দেবেই, ওদের তো শুধু টাকাটা দরকার। তো আমার সেদিনকে, আমি টাকা বাঁচানোটা আমার উদ্দেশ্য ছিল না, ওই কটেজের ভাড়াটা আমাদের ডিউ ছিল, ওই ছেলেটা কিন্তু ডিউ পেমেন্টটাও নিতে আসেনি সেই দিন। হ্যাঁ, ও বুঝতে পেরেছিল দেবে ধরে। হ্যাঁ, এবং একটা জিনিস কি আমরাও জোর করেছিলাম, যে ও বলছিল উস কটেজ মে রুম হ্যাঁ লেকিন নেই দেंगे, উস রুম আচ্ছা কন্ডিশন নেই। ও বলছিল জাবড়া হয়, মানে নোংরা ফোংরা হয়ে রয়েছে। দাদা একটা কথা আমি লাস্ট জিজ্ঞেস করবো, যেটা দিয়ে আমাদের আজকে পডকাস্টটা শেষ করবো আমি। এই রুমগুলো কোনো ক্রিয়ার দ্বারা কি ঠিক করা যেতে পারে? তোমার কাছে কি মনে হয়? না, রুমের বিষয় না। দেখো, এটা আমি আমার বাস্তুশাস্ত্র যা শিখেছি সেখান থেকে বলি। যেখানে একবার ঘটনা ঘটে গেছে না, সেখানে বাস্তুযোগ্য করো, যাই করো, ওই জমিটার দোষ আছে বলেই ওখানে ঘটনাটা ঘটেছে। ও, ঠিক তো করা যায়, পুরো ঠিক কিন্তু করা যায় না, অনেকটা ঠিক করা যায়, কিন্তু সেটাকে মেনটেন করতে হয় কৌশিক। একটা যোগ্য করে দিলাম বা বাস্তুতে এইভাবে এইগুলো চেঞ্জ করে দিলাম,
হুম তাতে সব একবারে করলাম ঠিক হয়ে গেল তা না, মেনটেন রাখতে হবে। যেমন আমরা সকালবেলা উঠে কি করি, প্রত্যেকদিন নিজের শরীরের পরিচর্যা করি, দাঁত ব্রাশ করা, চোখ মুখ ধোয়া, স্নান করা, নখ কাটা, এগুলো করি তো। হুম তারপরে নিজেরা ঠিকঠাক খাবার খাই, তারপরে তো আমরা ভালো থাকি, সুস্থ থাকি। হুম সেরকম বাস্তুরও তাই নিয়ম। কোনো বাস্তু যখন সমস্যা হয়ে আছে, এটাকে আমি ঠিক করলাম, এটা মেনটেন করে যেতে হবে সেটাকে। তাহলে ওই বাস্তুটাকে স্পিরিচুয়ালি কাজকর্ম বাস্তুতে করে যেতে হবে, পজিটিভিটি বাড়িয়ে যেতে হবে। সেটা না করলে বাস্তু কিন্তু ওই জিনিস থেকেই যাবে, আবার ফিরে ফিরে আসবে। ঠিক। আর দাদা একটা আমি হ্যাঁ, বলো। এটা কিউরিয়াস নিয়ে একটা কথা জিজ্ঞেস করবো, এই যে হ্যাঁ। হোটেলগুলোতে যে এরকম করে ওরা রাখে, তোমার কাছে কি মনে হয় এগুলো ঠিক? দেখো, ব্যবসাদার তো, এবং আমি কি বলবো, হয়তো 100টার মধ্যে 10-15টা হোটেলই এরকম ঘটনার সাথে যুক্ত আছে। এখানে হোটেল মালিকদের কিছু করার নেই, কারণ তারাও জানে না তাদের কোন গেস্ট আসছে, এসে কি ঘটনা ঘটাচ্ছে। আজকে ধরো অনেকে মানুষরা শুনছে, তো ধরে নাও তুমি আজকে নামটা বলে দিলে সেইখানে সেই হোটেলটা, এটা কি উচিত? দেখো, আমি পার্টিকুলার আমার কটেজটার নামও মনে নেই, আদৌ কটেজটার কোনো নাম ছিল কিনা আমি ভুলে গেছি। নাহলে আমি ডেফিনেটলি কটেজটার নাম বলতাম, ঠিক আছে, ডেফিনেটলি বলতাম। আর আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগ হলে তো লাইভ ফেসবুকে করে দিতাম অবশ্যই, ঠিক আছে। আমার সেই সময় ওইগুলো ছিল না, বুঝলে। সেই সময় ফেসবুক ছিল, হয়তো হোয়াটসঅ্যাপও ছিল মেবি, আমরা অ্যাক্টিভও থাকতাম। কিন্তু এখন যে পরিমাণে আমরা সবসময় 5G তে লাইভ করতে পারছি, ফটো আপলোড করছি, তখন অনেক স্পিড কম, অনেক কিছু অসুবিধা প্রতিকূলতা ছিল, একদমই ঠিক আছে। নাহলে আমি ডেফিনেটলি আমার এখন যেমনি ভিডিও করাটা খুবই কমন হয়ে গেছে, তখন এই ব্যাপারটাও ছিল না। না, তখন এই ব্যাপারগুলো ছিল না, ভাইরাল বিষয়টা ছিল না। একদমই। হ্যাঁ, এবং তখন হয়তো মানে এত অ্যাডভান্স ছিল না সোশ্যাল মিডিয়া। এখন হয়তো তোমার পডকাস্টের মধ্যে জানাচ্ছি, এবং আমার এখানে একটাই বার্তা, ওই সবাই, ভাই তোমরা যেখানেই হোটেল নাও, টুরিস্ট এরিয়ায়, নির্জন এরিয়ায় ফাঁকা হোটেল নিও না। সস্তায় পেলে, বিনা পয়সায় পেলেও নিও না। জেনে রেখো ওখানে কিছু অবশ্যই আছে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, ওয়েলকাম কৌশিক, থ্যাংক ইউ, তোমাদের জানাতে পারলাম। খুব সুন্দর, খুব সুন্দর। রাখছি দাদা। একদম, শুভরাত্রি। শুভরাত্রি। তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং ভূতরিক কলকে আরও এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইবটা টিপে দেবেন এবং বেল আইকনটাও টিপে দেবেন। ধন্যবাদ, শুভরাত্রি।